যদিও সবার আশা ছিল যুদ্ধ শেষ পর্যন্ত হবে না, কিন্তু মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর নাম দিয়ে ভারত হামলা চালালো পাকিস্তানও পাল্টা জবাব দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এটা সার্জিক্যাল স্ট্রাইক। সর্বব্যাপী যুদ্ধ লাগার আগেই কূটনৈতিকভাবে সমাধানের আশা করেন তারা। বড় আকারে যুদ্ধ বলা ঠিক হবে না, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, যেটা আগেও হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এখন যেটা দেখা দরকার যে পাল্টা পাকিস্তান কি ধরনের সার্জিক্যাল স্ট্রাইক করবে। যদি লক্ষ্যবস্তু যদি সীমিত থাকে এবং বড় আকারে যদি ক্ষয়ক্ষতি না হয় বা বড় আকারে যদি জনগণের একেবারে জীবনের উপরে যদি না যায়, তাহলে হয়তো আর একটা পাল্টা মানে সার্জিক্যাল স্ট্রাইক নাও হতে পারে। এখনো আমরা বলতে পারি না যে পুরোপুরি যুদ্ধ লেগে গেছে, তবুও বড় রকমের সংঘর্ষ যে হচ্ছে সেটা প্রতীয়মান হয়েছে। দুই পক্ষের যদি তৈরি, তাদের মনের মধ্যে যদি কি বলা যায় রেশনালিটি থাকে, তাহলে তারা চেষ্টা করবে নিশ্চয়ই যুদ্ধের পাশ থেকে ফিরে আসতে। বাংলাদেশের হোমওয়ার্ক এবং যুদ্ধের প্রভাব মোকাবেলার প্রস্তুতি নেবার কথাও বলছেন তারা। হোমওয়ার্ক করে রাখা ভালো। যেই সার্জিক্যাল স্ট্রাইক, পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে, তাতে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে, এমনকি বড় যুদ্ধ যদি যায় তাহলে কি ক্ষতি হতে পারে এবং কি করণীয়, সেই নিয়ে বড় ধরনের হোমওয়ার্ক করা দরকার। বসে থাকা ঠিক হবে না। আমরা কোনো পক্ষ নেব না এবং আমাদের নিজেদের অভ্যন্তরীণ অবস্থানটাকে যত দৃঢ় করা সম্ভব সেটা করার চেষ্টা করব বর্তমান পরিস্থিতিতে। প্রতিবেশী দুই দেশের অসহিষ্ণু আচরণ শেষ পর্যন্ত যদি সর্বাত্মক যুদ্ধের রূপ নেয় আর তা লম্বা সময় ধরে চলে, তার প্রভাব পড়বে নিরপেক্ষ অবস্থানে থাকা বাংলাদেশের ওপর। সেই দুঃসময়ের কথা মাথায় রেখেই ছক করতে হবে এখন ঢাকাকে, বলছেন এই দুই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। শুধু দুটো দেশের জনগণের যে ক্ষতি হবে না, বাংলাদেশেরও ক্ষতি হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। গল্পটা যদিও শোয়ার দৌড়ানির নয়, তবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে এক নেত্রী যখন বিতাড়িত, তখন আরেক নেত্রী চিকিৎসা শেষে দেশে ফিরে ভালোবাসার রাজস্বিক অভ্যর্থনায় সিক্ত। সেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়েই রাজনীতিতে চলছে যত আলোচনা। যদিও তিনি 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী হওয়ার পর মাঠের রাজনীতিতে আর ফিরতে পারেননি। লন্ডনে প্রায় 4 মাসের চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ বেগম জিয়া। এখন আলোচনায় সামনে রাজনীতিতে কেমন হবে তার ভূমিকা। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, শুধু বিএনপি নয়, খালেদা জিয়ার উপস্থিতি রাজনীতির জন্য ইতিবাচক। তার সেই পূর্ব অভিজ্ঞতার আলোকে তিনি যদি মনে করেন যে বাংলাদেশের গণতান্ত্রিক যে সম্ভাবনাটা তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি আমার দলকে পরিচালিত করব, এটা তার ইচ্ছার উপরে নির্ভর করে। খালেদা জিয়ার প্রতি রাজনৈতিক দলগুলোর যথেষ্ট আস্থা ও গ্রহণযোগ্যতা আছে উল্লেখ করে তাকে ঘিরে যে কোনো সমীকরণের ফল ইতিবাচক হবে বলেও মনে করেন এই বিশ্লেষক। খালেদা জিয়া ফিরে আসার ফলে দলের অবস্থান সুসংহত হবে এবং খালেদা জিয়ার প্রতি ধরেন অন্যান্য দলগুলোরও একটা আস্থা যেহেতু আছে, সুতরাং এই ক্ষেত্রে বিএনপি লাভবান হতে পারে। চেয়ারপারসনকে কাছে পেয়ে অনেক বেশি উজ্জীবিত বিএনপি নেতারা বলছেন, আগামী সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সহজ করতে বিশেষ ভূমিকা থাকবে তার। নির্বাচন হলে মেরুকরণের প্রশ্ন ওঠে, তো নির্বাচনের সামনে আসবে, তখন সেই মেরুকরণটা কোন দিকে রূপ নেবে, কিভাবে হবে, তাকে ঘিরে এই মেরুকরণটা হবে বলে আমি প্রত্যাশা করি। বেগম খালেদা জিয়া একজন আপাতমস্তক ন্যাশনালিস্ট। স্বাভাবিকভাবে বেগম খালেদা জিয়ার উপস্থিতি তো বিএনপির জন্য একটা বিশাল বড় একটা জিনিস পাওয়া আমাদের জন্য। মনে প্রাণে ধারণ করে খালেদা জিয়ার আদর্শ, সুতরাং তুমি আমাদের আদর্শিক নেতা। এখন চলমান রাজনীতিতে যে এলোমেলো বাতাস বইছে, এমনকি নানা অনিশ্চয়তা উকি দিচ্ছে, তা থেকে বের হয়ে আসতে বেগম খালেদা জিয়াকে অনস্বীকার্য ভূমিকায় রাখার সুযোগ রয়েছে বলেও মত বিশ্লেষক ও রাজনীতিবিদদের। আন্দোলন করতে যে আপসহীন যে উপাধিটা পেয়েছিল। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে দীর্ঘদিন ধরেই চলছে উচ্চ মূল্যস্ফীতি। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য অনুযায়ী দেশের সার্বিক মূল্যস্ফীতি এপ্রিল মাসে সামান্য কমে দাঁড়িয়েছে 9.17%, যা মার্চে ছিল 9.35%। তবে অঙ্কের হিসেবে মূল্যস্ফীতি কিছুটা কমলেও তার কোনো প্রভাবই নেই নিত্যপণ্যের বাজারে। তেল, চাল, চিনি, সবজি সহ রোজকার ব্যবহারের প্রায় সব পণ্যের দামে ঊর্ধ্বগতি। একটু বেশি আছে, সবজির দাম একটু বেশি হয়,
এই সিজনের তুলনায় একটু বেশি আছে। এক মাসের তুলনায় কিছু কমছে কিছু বাড়ছে। এক মাসের তুলনায় যেমন কি পেঁয়াজের দামটা একটু বাড়ছে আর এই তেলের দামটা বাড়ছে। এদিকে উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে আয় বাড়ছে না নিম্ন আয়ের মানুষের, বরং জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এতে জীবনযুদ্ধে নাভিশ্বাস খেটে খাওয়া মানুষের। আগের থেকে অনেক খারাপ অবস্থা। আগে তো মনে করেন খরচ অনেক কম ছিল। জিনিসের দাম বাড়ছে কিন্তু হচ্ছে আমাদের আয় বাড়ে নেই, কিংবা ধরেন আগে যা ছিল ওরকমই মজুরি পাচ্ছি। আমার খরচাপাতি লইয়া 1700 টাকা গাড়িটায় খরচা, কিন্তু রাত্রে জমা দিয়ে যা পাই তা দিয়ে আমাদের ডাইল ভাত হয় না। বিশ্লেষকরা বলছেন, সরকারের যে উদ্যোগ তাতে সহসাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। এই মূল্যস্ফীতি যেটা কমের ধারাতে আছে সেটা আমরা কতদিন পর্যন্ত স্থায়ী করতে পারবো, সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। তার কারণে যে আমদানি করা পণ্যের উপরে যে কর বা শুল্কের ছাড় ছিল সেটা কিন্তু এখন তুলে নেওয়া হয়েছে, যার ফলে ইতিমধ্যে ভোজ্য তেলের দাম বেড়ে গেছে। অন্যান্য পণ্যের ক্ষেত্রেও যদি আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আর মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে না। মূল্যস্ফীতি কমানোর স্থায়ী সমাধান হিসেবে বিনিয়োগ বাড়ানো এবং উৎপাদন খাতে ব্যয় কমানোর পরামর্শ বিশ্লেষকদের। আগামী জুনের মধ্যে আরও কমাতে হয়। আমাদের যে টার্গেট রয়েছে 7.5% নামিয়ে নিয়ে আসবো, সেটা হয়তো করা সম্ভব হবে না যদি আমরা উৎপাদন খরচটা কমাতে না পারি। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। 4 বছরের শিশু নুসাইবা, তার থ্যালাসেমিয়া ধরা পড়ার পর বাবা মা জানতে পারেন তারা থ্যালাসেমিয়ার বাহক ছিলেন। প্রতি মাসে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে এসে রক্ত নিতে হয় নুসাইবাকে। ওর ধরা পড়ছে পরে আমাদের শিশু হসপিটালে গেছিলাম, ওই জায়গা থেকে আমাদের দোনোজনের টেস্ট দিছিল। তারপর থেকে আর কি দেখলাম যে আমাদের দোনোজনেরই আছে, হাজব্যান্ড ওয়াইফের দোনোজনের। তারপরে বুঝলাম যে ওর এর মাধ্যমে ওর হয়েছে। তার মতো এই হাসপাতালে দেখা মেলে নানা বয়সী থ্যালাসেমিয়া রোগীর। 4 ভাইয়ের মধ্যে আমাদের 3 জনের সমস্যা। বাবা মা আমার কাছে কিন্তু ব্লাড দিতে হয় না। থ্যালাসেমিয়ার দ্বারা খাইছে, প্রথম মনে করেন 8 মাস হয়ে গেছে, কথা বলতে পারে না, একেবারে ডাকতে পারে না। বংশগত রক্ত স্বল্পতাজনিত রোগ থ্যালাসেমিয়া। বিশেষজ্ঞদের মতে এ রোগে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি থাকে। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জাতীয় থ্যালাসেমিয়া জরিপ বলছে, বর্তমানে 11% বেশি থ্যালাসেমিয়া বাহকের বাস এ দেশে, যার মধ্যে পুরুষরাই বেশি। প্রতিদিন থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্ম নিচ্ছে 20টি শিশু। বাহক নির্ণয় করতে পারছি না, এবং যাদের মধ্যে বিয়ে হচ্ছে তারা নিজেরাও জানে না তারা বাহক কিনা। আমরা যদি আইডেন্টিফাই করতে পারি উনি একজন থ্যালাসেমিয়া রোগীর বাহক, অথবা ওনার মধ্যে কোনো ধরনের জেনেটিক মিউটেশন আছে, ES অথবা D, যে কোনো ধরনের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিস আছে বিবাহের আগে, তাহলে আমরা এই জিনিসটাকে প্রতিরোধ করতে সম্ভব। তবে যে হারে রোগী বাড়ছে সেই হারে বাড়েনি সেবার মান। চিকিৎসা ব্যবস্থা ঢাকা কেন্দ্রিক হওয়ায় সবচেয়ে বেশি অবহেলিত গ্রামের রোগীরা। বিপুল সংখ্যক রোগীর চিকিৎসায় আছেন 150 কম রক্তরোগ বিশেষজ্ঞ। আমাদের মেডিকেল কলেজগুলোতে রকেট সায়েন্স শেখানো হয়, অথচ থ্যালাসেমিয়ার ব্যাপারে ABCও শেখানো হচ্ছে না। ঢাকাতে খুব অল্প সংখ্যক ডাক্তারই সঠিক চিকিৎসাটা দিতে পারে। রোগীরা তাদের স্বার্থ বুঝে তারা ঢাকা আসতে বাধ্য হয়। বিয়ের আগে রক্ত পরীক্ষা সহ নিয়মিত সামাজিক প্রচারণা চালিয়ে দেশে থ্যালাসেমিয়া রোগী কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সঠিক জায়গায় যেতে পারে তারা আমার মনে সুচিকিৎসা ওনারাও পেতে পারে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। বিমানে ওঠার আগে আশকোনা হজ অফিসে ইমিগ্রেশন সহ যাবতীয় কাজ সেরে নিচ্ছেন হজযাত্রীরা। ইমিগ্রেশন সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাচ্ছে। চলতি বছরে হজযাত্রীদের জন্য বেসরকারি মোবাইল প্রতিষ্ঠান গ্রামীণফোন নিয়ে এলো নানামুখী সেবা। রুমিং করে গ্রামীণফোনে কানেক্টেড থাকতে পারবেন সৌদি আরবে। স্থানীয় অপারেটরদের চেয়ে কম রেটে পাবেন সব সুবিধা। আমাদের যে পূর্বের নাম্বার ওটাই থাকবে, সৌদিতে যদি কেউ নাম্বার আমার নাম্বারে ফোন দেবে, শুধু সৌদির কোডটা বসালে আমাকে পাওয়া যাবে। বাংলাদেশের নাম্বারটাই সেখানে চলবে, আমাদের আর কোনো ঝামেলা পোহাইতে হবে না। আমাদের যারা রিলেটিভ আছে তাদের কাছে আমরা এই নাম্বার দিয়ে কথা বলতে পারবো। স্বজনকে আমরা ফোন দিতে পারবো, তারা ফোন দিলেও ঢুকবে। এই জন্য আমার কাছে অফারটা খুব চমৎকার মনে হয়েছে। হজযাত্রীরা প্রথমে ওই জায়গায় গিয়ে তো অসুবিধা হয়, যেন অসুবিধা না হয় এটার জন্য আমরা আগেভাগেই আমরা আমাদের গার্ডিয়ানকে এটা অ্যাক্টিভ করে দেই। এদিকে ভিসার জটিলতা কাটিয়ে হজযাত্রীদের পাঠাতে কাজ করছে সরকার। ভিসাগত কারণে 2-1 হজযাত্রী যেতে পারেননি, তো এটি কিন্তু খুব দ্রুতই কিন্তু সমাধান হয়ে গেছে, এবং সেই হজযাত্রীগুলো কিন্তু ইতিমধ্যেই অধিকাংশ হজযাত্রী কিন্তু চলে গেছেন।
অন্য বছরের তুলনায় এবার হজ কার্যক্রম চ্যালেঞ্জ হলেও নিবন্ধিতদের পাঠাতে কাজ করছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। হজ যাত্রীদের যাত্রা সুশৃঙ্খল এবং সুন্দরভাবে করতে আমরা সক্ষম হয়েছি। আমরা আশা করছি বাকি যারা আছেন তারাও সুন্দরভাবে যাবেন। যে বাধাগুলো আছে, চ্যালেঞ্জগুলো আরও আছে সামনে, সেগুলো আমরা সুন্দরভাবে অতিক্রম করে আমাদের হজ যাত্রীদেরকে সুন্দরভাবে পাঠাতে পারবো ইনশাল্লাহ। আগামী 31 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়াও চট্টগ্রাম, সিলেট থেকেও হজযাত্রী পরিবহন করা হচ্ছে। মাহমুদুল হাসান আজিম, ডিবিসি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ফিরছে ৩২ বছর পর। ভোট হবে ৩১ জুলাই। নিজেদের স্বার্থেই এই নির্বাচন বলছেন সাধারণ শিক্ষার্থীরা। তবে জুলাই আন্দোলনে হামলার বিচারের দাবিতে অনড় তারা। জুলাই গণহত্যায় যারা অংশগ্রহণ করেছিল তাদের বিচার নিশ্চিত করতে হবে ২৯ জুনের মধ্যে। সকলে যদি একসাথে থাকে এবং একটা সহমর্মিতার সাথে বসবাস করতে পারে, সুন্দর এবং অবাধ নির্বাচন, জাকসু নির্বাচন আমরা প্রত্যাশা করি। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। ভোট বানচাইলে ক্যাম্পাসে ছাত্রলীগের নাশকতার শঙ্কা ছাত্রদলের, আর সুস্থ ধারার রাজনীতির পরিবেশ চায় ছাত্রফ্রন্ট। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এবং বিশ্ববিদ্যালয় হলগুলোতে ব্লকে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা এখনো তাদের অপতৎপরতা চালাচ্ছে। আমরা মনে করতেছি তারা অতি দ্রুত সময়ে ছাত্রলীগের বিষয়টিকে মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবে বলে আমরা মনে করি। সেই জায়গায় আমরা প্রশাসনের উপর এখনো আস্থা রাখতে চাই। প্রশাসন কিছুটা সময় নিয়েছে, সেই সময়ের মধ্যে চাইলেই প্রশাসন গণহত্যা বিচার নিশ্চিত করতে পারে। ভোটের প্রস্তুতিতে পিছিয়ে নেই ছাত্র শিবির। তবে জুলাই আন্দোলনে হামলার বিচারের আগে নির্বাচনে অংশ নিতে চায় না বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। আমরা আশা করি প্রশাসন সেই ২৯ জুনের মধ্যেই বিচার নিশ্চিত করে আগামী ৩১ জুলাই জাকসু নির্বাচনের জন্য যথাযথ পদক্ষেপ নেবে। বিচারের আগে আমরা নির্বাচনে যেতে চাই না। আমাদের প্রধান দাবি হচ্ছে জুলাই হামলার বিচার নিশ্চিত করতে হবে এবং পরবর্তী সময় ছাত্র সংসদ জাকসু কার্যকর করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে বিচার কাজ দীর্ঘ প্রক্রিয়া। নির্ধারিত সময়ে ভোট আয়োজনে সবার সহযোগিতা চায় তারা। বিচারের যে প্রক্রিয়া, এটা একটা আইনি প্রক্রিয়া এবং এখানে প্রত্যেকেরই একটি এন্টাইটেলমেন্ট থাকবে সে অভিযুক্ত হলে। আশা করছি আমরা লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং এই ক্ষেত্রে সকল শিক্ষার্থীর, সেটা বর্তমান এবং প্রাক্তন, সবারই আন্তরিক সহযোগিতা প্রয়োজন রয়েছে। জাকসু নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৯ জুন। সবশেষ এই নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। ডিবিসি নিউজ ডেস্ক। উত্তাল পদ্মার যে বর্ণনা বই পুস্তকে শিক্ষার্থীরা পড়েছেন, এখন তা কেবলই অতীত। বর্ষার ২ মাস নদীতে পানি থাকলেও সারা বছরই পদ্মায় থাকে ধুধু বালুচর। একসময় পদ্মার শীতল বাতাস মন জুড়াতো মহানগরীর বাসিন্দাদের। এখন দক্ষিণের বাতাসে মিশছে চরের উত্তাপ। এতে গ্রীষ্মকালে শহরের জনজীবনে নেমে আসে দুর্ভোগ। যদি পানিটা এরকম না থাকে বা এরকম খরা থাকে, চর পড়ে যায়, তাহলে জীবনটা আরো দুর্বিষহ হয়ে যায়। নগরীর পঞ্চপটি, কুমারপাড়া, ফুৎকিপাড়া, বড়কুঠি, দরগাপাড়া এলাকায় জেগেছে বিশাল বালুচর। এখন নদীর মূলধারা বইছে শহর থেকে প্রায় ২ কিলোমিটার দূরে। নদীর বুকে তাই চলে চাষাবাদ সহ খেলাধুলা। শৈশবে পদ্মার উত্তাল রূপ দেখে যারা বড় হয়েছেন তাদের চোখে মুখে এখন শুধুই হতাশা। ছোটবেলায় যেটা আমি দেখেছিলাম, সেই স্রোত বহিত নদীর কিছুই এখানে আর দেখা যায় না। গবেষকরা বলছেন, ফারাক্কা চুক্তিতে ৩৫,০০০ কিউসেক পানি দেওয়ার কথা থাকলেও শুষ্ক মৌসুমে তা মেলে না। এ কারণে বছরের উল্লেখযোগ্য সময় নদী থাকে পানিশূন্য। মহানন্দার একাংশের পানিতে চলছে পদ্মার ধারা। তবে এবার মহানন্দায় রাবার ড্যাম স্থাপন করায় শুষ্ক মৌসুমে পদ্মায় পানি আরও কমবে। পদ্মার যে অবস্থাগুলো আমরা এই সময় এসে দেখছি, এখানে কিন্তু প্রকৃত ততটুকু পানি পাচ্ছি না আমরা। চাঁপাইনবাবগঞ্জ শহরের পাশে কিন্তু রাবার ড্যাম হয়েছে, তার ফলে মহানন্দার পানি এবছর ফ্লো কমে যাবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, চুক্তির পানি পাওয়া গেলেও ফারাক্কা বাঁধে নদীর প্রাকৃতিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যাচ্ছে। এই যে আপনার ফারাক্কার প্রভাবটা আমাদের পদ্মা নদীর উপর অনেক বছর ধরেই আছে। যত্রতত্র চর সৃষ্টি হওয়া এবং নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়া, সেই ইফেক্টগুলো পড়তেছে। পদ্মার পানির উপর নির্ভর করে বিশাল অঞ্চলের কৃষি ও জীব বৈচিত্র্য। এই নদী পানিশূন্য হলে এর প্রভাব পড়বে প্রকৃতি ও জনজীবনে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। সর্বনাশ করছে কিন্তু চট্টগ্রামের নগর পিতারা। এই যে খালের উপরে বাড়ি, শুধু যে বাড়ি যে প্রাইভেট লোককে দিছে তা না,
সিডিএ নিজেই বাড়ি করছে, সিডিএ নিজেই মার্কেট করছে। সম্প্রতি চট্টগ্রামে এক সভায় নগরীর জলাবদ্ধতা প্রকল্প নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা। জলাবদ্ধতা নিরসনে 2019 সালে শুরু হওয়া মেগা প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল 2023 সালের ডিসেম্বরে। দফায় দফায় বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ, সেই সাথে বেড়েছে ব্যয়ও, তবুও মেলেনি জলাবদ্ধতা থেকে মুক্তি। 57টি খালের মধ্যে সংস্কার করা হবে 36টি। 21টি খালকে বাইরে রেখে 3 সংস্থার নেয়া 4 প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 14,300 কোটি টাকা। প্রায় 8,500 কোটি টাকা ব্যয় করা হলেও এই মেগা প্রকল্পে কাজের অগ্রগতি 75%। 65টি এরিয়াকে আমরা ফোকাস করে ওখানে আমরা সমন্বিতভাবে সিডিএ, সিটি কর্পোরেশন এবং ওয়াটার বোর্ড সমন্বিতভাবে কাজ করছে ওই ফোকাস এরিয়াগুলোকে টার্গেট রেখে, যাতে এই বর্ষায় যাতে কষ্টটা কমে সে ব্যবস্থা করছি। মেয়র জানান, বর্ষায় জলাবদ্ধতা থেকে আপাতত মুক্তি পেতে খাল ও নালা পরিষ্কার করা হচ্ছে। সেই সাথে নগরবাসীকে খাল ও নালায় বর্জ্য না ফেলার অনুরোধ জানানো হয়েছে। জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য খাল পরিষ্কার করছি, খাল পরিষ্কার এবং কিছু কিছু ক্ষেত্রে খালগুলো আমরা খনন করছি। আমাদের যে 1600 কিলোমিটার ড্রেন আছে, নালা আছে, এই নালাগুলো আমরা পরিষ্কার করছি। পরিষ্কার করতে গিয়ে আমরা যে চ্যালেঞ্জটা আমাদের সবচেয়ে বড়, আমাদের আসলে অনেক ছোট বড় অনেক সাইজের ইনস্ট্রুমেন্টস দরকার। বারবার সময় বৃদ্ধি করা এই মেগা প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2026 সালের জুনে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। গেল কদিনের শঙ্কায় সত্যি হলো, যুদ্ধের দিকে এগোচ্ছে ভারত পাকিস্তানের চলমান দ্বন্দ্ব। এরই মধ্যে গেল রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে ভারত। হতাহতের ঘটনাও ঘটেছে অনেক। এত কিছুর মাঝেই পাকিস্তানে চলছে পিএসএল, যেখানে খেলছেন বাংলাদেশের নাহিদ রানা এবং রিশাদ হোসেন। ভারত পাকিস্তান দ্বন্দ্বের জেরে তাদের সেখানে খেলা নিয়ে বেশ চিন্তিত এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সূত্র জানিয়েছে, এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে বিসিবি থেকে তাদের নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করা হয়েছে। নাহিদ রিশাদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বিসিবি। তবে এখন তারা নিরাপদ থাকলেও চিন্তামুক্ত হওয়ার উপায় নেই বিসিবির, কেননা পাকিস্তানের যে 9টি স্থানে হামলা হয়েছে তার মাঝে রয়েছে মুজাফরবাদ। সেখান থেকে মাত্র 142 কিলোমিটার দূরে রাওয়ালপিন্ডিতে অবস্থান করছে রিশাদ নাহিদ। এছাড়াও ইসলামাবাদ তাদের খুব কাছেই অবস্থিত। এবারের পিএসএল-এ 5 ম্যাচে মাঠে নেমেছে রিশাদ হোসেন, পেয়েছেন 9 উইকেট। কিন্তু নাহিদ রানাকে এখনও 1 ম্যাচও মাঠে নামানো হয়নি। গ্রুপ পর্বে এখনও রিশাদের 1টি ও নাহিদ রানার 2টি ম্যাচ বাকি রয়েছে। তাই ম্যাচ শেষে তাদের ফেরানো হবে নাকি এর আগেই জরুরি অবস্থায় তাদের দেশে ফিরিয়ে আনা হবে তা নিয়ে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া এই মাসে পাকিস্তানের বিপক্ষে 5টি টি-20 খেলতে দেশটিতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। তা নিয়েও এখন দেখা দিয়েছে শঙ্কা। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ। ইতালির রাজধানী রোম থেকে ভ্যাটিকানে 133 কার্ডিনাল। উদ্দেশ্য রোমান ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু নির্বাচনে অংশ নেয়া। কার্ডিনালরা বুধবার ভ্যাটিকানের ঐতিহাসিক সিস্টাইন চ্যাপেলে একত্রিত হবেন। নতুন পোপ নির্বাচনের জন্য সেদিন প্রথম দফায় এবং পরবর্তীতে প্রতিদিন 4 বার করে গোপন ব্যালটের মাধ্যমে ভোটদান করা হবে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত। অংশগ্রহণকারী কার্ডিনালরা ভ্যাটিকানের সান্তা মার্তা অতিথিশালায় কঠোর গোপনীয়তার মধ্যে অবস্থান করবেন এবং পোপ নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা বাইরে কোনো প্রকার যোগাযোগ করতে পারবেন না। পোপ নির্বাচনের ভোটাভুটির পর প্রতিদিন ব্যবহৃত ব্যালট পেপার পোড়ানো হবে। ভ্যাটিকানের চিমনি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যাওয়ার ইঙ্গিত দেবে পোপ নির্বাচন সম্পন্ন না হওয়ার। বিপরীতে সাদা ধোঁয়া নির্গত হলে রোমান ক্যাথলিক সম্প্রদায় পেয়ে যাবে তাদের নতুন ধর্মগুরু। ভ্যাটিকানে সমবেত হওয়া 133 জন কার্ডিনালের বয়সই 80 বছরের নিচে। তবে শারীরিক অসুস্থতার কারণে 2 জন কার্ডিনাল এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না। নতুন পোপ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন পিয়েত্রে পারোলিন। গত 12 বছর ধরে পোপ ফ্রান্সিসের সাথে কাজ করা অভিজ্ঞ কূটনীতিক তিনি। এছাড়া জ মার্ক অ্যাভেলিন, লুইস আন্তোনিও ট্যাগল, পিটার এরদো, মারিও গ্রেজ,
হুয়ান হোসে ওমেলা সহ বেশ কয়েকজনও আছেন আলোচনায়। গত 21শে এপ্রিল জীবনাবসান ঘটে 88 বছর বয়সী পোপ ফ্রান্সিসের। এরপর থেকেই শুরু হয় নতুন ধর্মগুরু নির্বাচনের প্রক্রিয়া। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।